হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু সত্যমেব। আমি সুরজিৎ এবং আজকে আমি আলোচনা করব কন্টেস্টেড ডিভোর্স নিয়ে। আগের ভিডিওগুলোতে আমি অলরেডি আলোচনা করে ফেলেছি মিউচুয়াল ডিভোর্স কি, কিভাবে করতে হয়, কি কি ডকুমেন্টস লাগে, একটা ম্যারেজ সার্টিফিকেটকে কিভাবে ক্যান্সেল করতে হয়, তার কি কি স্টেপস রয়েছে। এবং আজকের ভিডিওতে আমি কন্টেস্টেড ডিভোর্স নিয়ে আলোচনা করব। কন্টেস্টেড ডিভোর্স কখন ফাইল করা হয়? যখন বোথ পার্টির মধ্যে, স্বামী এবং স্ত্রীর মধ্যে যে কোনো এক পক্ষ ডিভোর্স চায় কিন্তু অপর পক্ষ তাকে ডিভোর্স দিতে অস্বীকার করে বা অপর পক্ষ ডিভোর্স চায় না, সেই ক্ষেত্রে কিন্তু কন্টেস্টেড ডিভোর্স ফাইল করা হয়। তো কন্টেস্টেড ডিভোর্স তো এমনি এমনি ফাইল করা যাবে না। একজনের ইচ্ছা গেল যে আমি ডিভোর্স চাই, এর থেকে এরকম ভাবে হয় না। এর জন্য বেসিক কিছু গ্রাউন্ডস লাগে বা রিজন লাগে যে কেন আপনি ডিভোর্সটা ফাইল করবেন। তো সেই সমস্ত কিছু তথ্য, কি কি ডকুমেন্টস লাগবে, কোথায় ফাইল করবেন, কত টাকা লাগতে পারে, কত টাকা কোর্ট ফি লাগতে পারে, কতদিন সময় লাগতে পারে, কি কি রিজন দিয়ে আপনি আপনার কেসটা মজবুত করতে পারেন, সমস্ত কিছু তথ্য কিন্তু আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো ভিডিওটাকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। প্রথমেই আপনাকে বলে রাখি, যদি আপনার ম্যারেজটা রেজিস্ট্রি হয়ে থাকে বা না হয়ে থাকে, দুটো ক্ষেত্রেই কিন্তু এই ভিডিওটা আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। বা যদি আপনার ম্যারেজটা হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী রেজিস্টার্ড হয়ে থাকে বা স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী রেজিস্টার্ড হয়ে থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু দুটো ক্ষেত্রেই আমার এই ভিডিওটা কিন্তু অ্যাপ্লিকেবল হবে। কারণ প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু যে কন্টেস্টেড ডিভোর্সের যে ভূমিকা রয়েছে সেটা কিন্তু প্রায় একই। তো এই ভিডিওটা কিন্তু সবার ক্ষেত্রেই প্রযোজ্য হবে, যদি ম্যারেজটা রেজিস্টার্ড থাকে বা ম্যারেজটা আনরেজিস্টার্ড থাকে। যদি ম্যারেজটা হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী রেজিস্টার্ড হয়, যদি ম্যারেজটা স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী রেজিস্টার্ড হয়, সেই ক্ষেত্রে আমি যে গ্রাউন্ডসগুলো বলে দেবো সেই গ্রাউন্ডসগুলো কিন্তু প্রত্যেকটা অ্যাপ্লিকেবল। তো এরপর আপনাকে জানতে হবে যে আপনি কোন সেকশনে আপনার ডিভোর্স পিটিশনটা ফাইল করবেন। তো আপনাকে বলে রাখি, যদি আপনারা রেজিস্টার্ড ম্যারেজ হয়ে থাকে এবং যদি সেটা হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী রেজিস্টার্ড হয়ে থাকে, সেই ক্ষেত্রে সেকশন 13 এর আন্ডারে যেগুলো সাবসেকশনের আন্ডারে যে ক্লজগুলো দেওয়া রয়েছে সেগুলোর মধ্যে আপনি কিন্তু আপনার ডিভোর্সটা ফাইল করতে পারেন। যদি আপনি ক্লজ না বা সাবসেকশন না মেনশন করেন তাহলেও হবে, কিন্তু সেকশন 13 এর আন্ডারে আপনাকে ডিভোর্সটা ফাইল করতে হবে। এরপর হচ্ছে, যদি আপনার ম্যারেজটা স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী রেজিস্টার্ড হয়ে থাকে, সেই ক্ষেত্রে আন্ডার সেকশন 27 কিন্তু আপনাকে আপনার ডিভোর্সটা ফাইল করতে হবে। এই ক্ষেত্রে কিন্তু মিউচুয়াল ডিভোর্সের সেকশন আলাদা এবং কন্টেস্টেড ডিভোর্সের সেকশন আলাদা। আমি কিন্তু এটা কন্টেস্টেড ডিভোর্সের সেকশন বললাম। যদি হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী হয় সেকশন 13, যদি স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী হয় সেই ক্ষেত্রে সেকশন 27, সেখানে কিন্তু পিটিশনটা ফাইল করতে হবে। এবং যদি আনরেজিস্টার্ড ম্যারেজ হয়, সেখানে যদি বোথ পার্টি হিন্দু হয়, সেই ক্ষেত্রে কিন্তু সেকশন 13 অফ হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী সেই ক্ষেত্রে ডিভোর্সের পিটিশনটা ফাইল করা হবে। এবার বলে রাখি, একটা ডিভোর্স পিটিশন ফাইল করতে গেলে কিছু কিছু গ্রাউন্ডস আপনাকে কিন্তু দেখাতে হবে যে আপনি কেন ডিভোর্সটা ফাইল করছেন। এবং এই দুটো অ্যাক্ট, স্পেশাল ম্যারেজ অ্যাক্ট এবং হিন্দু ম্যারেজ অ্যাক্টে 8টা বা 9টা কিন্তু এরকম গ্রাউন্ডস বা রিজন দেওয়া রয়েছে যার আন্ডারে একজন ডিভোর্স পেতে পারে। এমন তো না যে আপনি ডিভোর্স চাইলে আপনি ডিভোর্স পেয়ে যাবেন। সেই গ্রাউন্ডসগুলোর আন্ডারে যদি আপনার সার্কামস্ট্যান্সেসটা আসে, সেই ক্ষেত্রে আপনি ডিভোর্স পাবেন। তো চলুন জেনে নিই যে গ্রাউন্ডসগুলো কি কি যার আন্ডারে এক পক্ষ অপর পক্ষের পারমিশন ছাড়াই তার এগেনস্টে ডিভোর্স ফাইল করতে পারে। তো সব থেকে প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে অ্যাডাল্ট্রি। অ্যাডাল্ট্রি মানে হচ্ছে পরক্রিয়া। যদি কারো স্বামী বা স্ত্রী থাকে, তা সত্ত্বেও যদি কোনো থার্ড পার্টির সাথে সে শারীরিক সম্পর্ক করে, সেক্সুয়াল ইন্টারকোর্স করে, সেই ক্ষেত্রে অপর পক্ষ তার এগেনস্টে অ্যাডাল্ট্রির গ্রাউন্ডে কিন্তু ডিভোর্স ফাইল করতে পারে। আপনাকে বলে রাখি, অ্যাডাল্ট্রি কিন্তু ভারতবর্ষে লিগালাইজড হয়ে গেছে। সেকশন 497 অফ আইপিসি ডিলস করতো অ্যাডাল্ট্রিকে নিয়ে, সেখানে তার পানিশমেন্ট ছিল। কিন্তু সুপ্রিম কোর্ট অনেক আগেই কিন্তু অ্যাডাল্ট্রিকে লিগালাইজড করে দিয়েছে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট সেই রিলেটেড কিন্তু অলরেডি রুলসও নিয়ে চলে এসেছে যে অ্যাডাল্ট্রি কিন্তু লিগাল এবং যদি কেউ পরকীয়া করে সেটা কিন্তু লিগাল। তবে তার মানে এই না যে অপরপক্ষ চুপ করে বসে থাকবে বা অপরপক্ষের কোনো বলার অধিকার নেই। আমাদের ভারতবর্ষের যে ডিভোর্স ল রয়েছে, সেটা স্পেশাল ম্যারেজ হোক বা হিন্দু ম্যারেজ অ্যাক্ট, সেখানে কিন্তু অ্যাডাল্ট্রিকে এখনো একটা ভ্যালিড গ্রাউন্ড হিসেবে ধরা হয়। অর্থাৎ যদি স্বামী বা স্ত্রী অন্য কারোর সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত থাকে, সেই ক্ষেত্রে অপরপক্ষ কিন্তু অ্যাডাল্ট্রির গ্রাউন্ডে ডিভোর্স পিটিশন অবশ্যই ফাইল করতে পারে এবং একটা ডিভোর্স পেয়ে যেতে পারে। তো এরপর সেকেন্ড পয়েন্ট হচ্ছে ক্রুয়েলটি। ক্রুয়েলটি আপনারা সোজা ভাষায় যেটাকে টর্চার বলে জানেন। টর্চার কিন্তু দুটো ধরনের হয়, একটা হচ্ছে মেন্টাল টর্চার বা মেন্টাল ক্রুয়েলটি, দ্বিতীয়ত হচ্ছে ফিজিক্যাল টর্চার বা ফিজিক্যাল ক্রুয়েলটি। যদি শারীরিক টর্চার করে, তাকে মারে ধরে, সেই ক্ষেত্রে কিন্তু ফিজিক্যাল ক্রুয়েলটি। যদি তার উপর মানসিক প্রেসারাইজড করা হয়, মানসিকভাবে তাকে নির্যাতন করা হয়, সেই ক্ষেত্রে সেটাকে মেন্টাল ক্রুয়েলটি বলা হয়। যদি কোনো এক পক্ষ অপর পক্ষের ওপর ফিজিক্যাল ক্রুয়েলটি বা ফিজিক্যাল টর্চার করে বা মানসিক টর্চার করে, সেই ক্ষেত্রে কিন্তু সে যার উপর সেই টর্চারটা হচ্ছে সে
ডিভোর্স পিটিশন ফাইল করতে পারে এই কন্টেস্টেড ডিভোর্সের যে সেকশনগুলো রয়েছে তার আন্ডারে, এবং সেই ক্ষেত্রেও কিন্তু সে একটা ভ্যালিড ডিভোর্স পেয়ে যেতে পারে। এরপর থার্ড পয়েন্ট হচ্ছে ডিজার্শন। যদি কোনো এক পক্ষ অপর পক্ষের কোনো পারমিশন ছাড়া বা উইদাউট জাস্ট কজ অ্যান্ড রিজন, উইদাউট কোনো রিজন ছাড়াই অপর পক্ষকে ত্যাগ করে অন্য কোথাও চলে যায় বা ওই পক্ষের বাড়ি ত্যাগ করে সে অন্য কোথাও চলে যায়, সেই ক্ষেত্রে যে যাকে ত্যাগ করে সে গেছে সে কিন্তু ডিজার্শন গ্রাউন্ডে মামলা ফাইল করতে পারে। অনেক সময় দেখা যায় যে স্ত্রী রাগ করে বাপের বাড়ি চলে গেল, কিন্তু সে আর ফিরেও আসছে না, আবার মিউচুয়াল ডিভোর্সের ডিভোর্সও দিচ্ছে না। তো সেই ক্ষেত্রে স্বামী কি করতে পারে, স্বামী এই ডিজার্শন গ্রাউন্ডে মামলা ফাইল করতে পারে, বা এই ক্ষেত্রে কিন্তু যদি স্বামীও চলে যায় সেই ক্ষেত্রে কিন্তু স্ত্রীও মামলাটা ফাইল করতে পারে। ডিজার্শন গ্রাউন্ড দুই পক্ষেই কিন্তু অ্যাপ্লিকেবল। তো আপনাকে বলে রাখি, যদি ডিজার্শন গ্রাউন্ডে আপনি মামলা ফাইল করতে চান তো সেই ক্ষেত্রে সবথেকে প্রথমে মাথায় রাখবেন একটা রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটস এর একটা কেস ফাইল করতে। রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটস মানে হচ্ছে আপনি আপনার দাম্পত্য জীবন ফিরে পেতে চান, বা আপনার যে ম্যারিটাল রিলেশনশিপ রয়েছে আপনার স্ত্রী বা স্বামীর সাথে সেটা আপনি পুনরায় স্থাপন করতে চান। আপনি কোর্টের কাছে পিটিশন করবেন যে আপনার স্ত্রী বা স্বামী যেই হোক না কেন তাকে যেন আপনার কাছে ফিরে আসার একটা অর্ডার দেওয়া হয়, এবং সেই ক্ষেত্রে যদি মিউচুয়াল ডিসকাশন করে দেখা যায় যে হ্যাঁ সম্ভব ফিরে আসা বা মিউচুয়াল যে ম্যারিটাল রিলেশনশিপ রয়েছে সেটাকে পুনরায় গঠন করা সম্ভব, সেই ক্ষেত্রে কিন্তু রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটস হয়ে যাবে। যদি না হয় তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু আপনার ডিজার্শনের যে কেসটা রয়েছে সেটা কিন্তু অনেকটা স্ট্রং হয়ে যাবে, কারণ আপনার কাছে কোর্টের একটা অর্ডার থাকবে যে রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটস ফেলড হয়ে গেছে, অর্থাৎ স্বামী বা স্ত্রী যেই ছেড়ে চলে যাক না কেন সে কিন্তু আর ফিরে আসতে চাইছে না বা সংসার করতে চাইছে না। তো এই ক্ষেত্রে কিন্তু আপনার ডিজার্শন গ্রাউন্ডটা একদম স্ট্রং হয়ে যাবে, আপনি কিন্তু এই গ্রাউন্ডে ডিভোর্স ইজিলি পেয়ে যাবেন। তো 4 নম্বর পয়েন্ট হচ্ছে রিলিজিয়াস কনভার্সন। যদি দেখা যায় যে বিয়ের সময় এক রিলিজিয়ান ছিল এবং বিয়ের পর সে অন্য রিলিজিয়ানে কনভার্ট হয়ে গেছে, তো অপরপক্ষ চাইলে কিন্তু ডিভোর্স দিয়ে দিতে পারে। তো ভারতবর্ষে অনেক কেস কিন্তু এমন দেখা গেছে যে সে আগে অন্য ধর্মের ছিল, তারপর সে অন্য একটা ধর্মে ট্রান্সলেট হয়ে গেল, তারপর সে ম্যারেজ করে আবার পুনরায় তার ধর্মে ফিরে গেল। এরকম অনেক কেস কিন্তু দেখা গেছে, সেই ক্ষেত্রে কিন্তু ডিভোর্স তারা ক্লেম করতে পারে। তো এরপর হচ্ছে কমিউনিকেবল ডিজিজ। যেই সমস্ত ডিজিজ স্পর্শের মাধ্যমে স্প্রেড হয় বা যদি শারীরিক সম্পর্ক হয় সেখান থেকে স্প্রেড হতে পারে, সেই সব যদি ডিজিজ কারোর মধ্যে থেকে থাকে তাহলে অপরপক্ষ কিন্তু তার থেকে ডিভোর্স ক্লেম করতে পারে। যদি দেখা যায় এমন একটা ডিজিজ তার রয়েছে টাচের মাধ্যমে স্প্রেড হতে পারে, বা তার সাথে যখন সেক্সুয়ালি ইন্টারকোর্স হবে তার মাধ্যমে স্প্রেড হতে পারে, সেই ক্ষেত্রে অপরপক্ষের কাছে কিন্তু লিবার্টি রয়েছে, সে ডিভোর্স ক্লেম করতে পারে। যেমন ধরুন এইডস, যদি কারো সিরিয়াস এইডস থাকে সেটাকে তো 100% কিওর করা সম্ভব নয়, তো সেই ক্ষেত্রে কিন্তু অপরপক্ষ ডিভোর্স অবশ্যই ক্লেম করতে পারে। তো এরপর যদি একজন সন্ন্যাসী বা সন্ন্যাসিনী হয়ে যায় বা সাধু হয়ে যায় তো সেই ক্ষেত্রে অপরপক্ষ তো ডিভোর্স অবশ্যই ক্লেম করতে পারে, কারণ এক পক্ষ যখন তার সংসার সে ত্যাগ করে দিয়েছে সেই ক্ষেত্রে অপরপক্ষের কাছে লিবার্টি রয়েছে, তার এগেইনস্টে ডিভোর্স ক্লেম করেছে, তার জীবনটাকে নতুনভাবে আবার গড়ে তুলবে। এরপর হচ্ছে প্রিজাম্পশন অফ ডেথ। আপনাদেরকে বলে রাখি, ভারতবর্ষে একটা আইন রয়েছে, যদি কেউ 7 বছর বা তার বেশি সময়ের জন্য নিখোঁজ থাকে তাকে মৃত বলে ধরে নেওয়া হয়। এই ক্ষেত্রেও কিন্তু এই ফর্মুলা কাজে লাগিয়ে যদি কেউ 7 বছরের বেশি নিখোঁজ থাকে, 7 বছর বা তার বেশি, সেই ক্ষেত্রে অপরপক্ষ প্রিজাম্পশন অফ ডেথ হিসেবে কিন্তু ডিভোর্স ফাইল করতে পারে এবং ইজিলি ডিভোর্স পেয়ে যেতে পারে। তবে এই ক্ষেত্রে বেশি কিছু ডকুমেন্টেশন লাগে। 7 বছর আগে কোনো মিসিং ডায়েরি করা হয়েছিল কিনা, তখন কোনো পোস্টার ব্যানার লাগানো হয়েছিল কিনা মিসিং বলে, পেপারে ছাপানো হয়েছিল কিনা, এই ডকুমেন্টসগুলো কিন্তু বেসিক কিছু ডকুমেন্ট দিয়ে আপনাকে প্রুভ করতে হবে যে এই ব্যক্তিটা 7 বছর বা তার বেশি সময়ের জন্য নিখোঁজ রয়েছে, তাহলে কিন্তু আপনি ডিভোর্সটা পেয়ে যাবেন। শেষ পয়েন্ট হচ্ছে মেন্টাল ইনস্টেবিলিটি। যদি এমন দেখা যায় যে কোনো এক পক্ষের মধ্যে মেন্টাল স্টেবিলিটি নেই একটা শারীরিক সম্পর্ক করার বা একটা বৈবাহিক জীবন যাপন করার, সেই ক্ষেত্রে কিন্তু অপরপক্ষ অবশ্যই ডিভোর্স ক্লেম করতে পারে এবং সে ইজিলি ডিভোর্স পেয়ে যেতে পারে। তো এই হলো সেই গ্রাউন্ডসগুলো যার আন্ডারে কোনো এক পক্ষ চাইলে অপর পক্ষের এগেনস্টে ডিভোর্স ফাইল করতে পারে, কন্টেস্টেড ডিভোর্স। তো কি বললাম, এক হচ্ছে অ্যাডাল্টারি, যেখানে যদি পরকীয়া থাকে, অন্য কারোর সাথে সম্পর্ক থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ডিভোর্স ফাইল করতে পারেন, তবে আপনার কিন্তু প্রুফ লাগবে। তবে আপনাদেরকে বলে রাখি, এখন যে নতুন আইন বেরিয়েছে, ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট উঠে গিয়ে যে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম বেরিয়েছে, সেখানে কিন্তু ইলেকট্রনিক এভিডেন্সকে কিন্তু খুব প্রাধান্য দেওয়া হয়েছে, অর্থাৎ স্ক্রিনশট, ফটোগ্রাফ, ভিডিও এগুলো কিন্তু এখন এভিডেন্স হিসেবে যাবে এবং প্রাইমারি এভিডেন্স হিসেবে সেগুলো যেতে পারে। তো এই ক্ষেত্রে অ্যাডাল্টি গ্রাউন্ডটা কিন্তু এখন প্রুভ করা অতটা কঠিন নেই। তো এরপর আসছে ক্রুয়েলটি, মেন্টাল ক্রুয়েলটি হোক বা ফিজিক্যাল ক্রুয়েলটি হোক, সেখানে কিন্তু এক পক্ষ ডিভোর্স পেয়ে যেতে পারে।
তারপর হচ্ছে ডিজার্শন, যদি কোনো এক পক্ষ অপর পক্ষকে ডিজার্ট করে দিয়ে চলে যায় বা ত্যাগ করে দিয়ে চলে যায়, সে আর যদি ফিরে না আসতে চায়, সেই ক্ষেত্রে অপর পক্ষ ডিজার্শন গ্রাউন্ডে মামলা ফাইল করতে পারে। যদি কেউ বিয়ের পরে রিলিজিয়াস তার কনভার্ট করে নেয়, সেই ক্ষেত্রে অপর পক্ষ তাকে ডিভোর্স দিয়ে দিতে পারে। তারপর সে যদি তার মধ্যে যদি এমন কোনো রোগ থাকে যেটা স্প্রেড হতে পারে স্পর্শের মাধ্যমে, সেই ক্ষেত্রেও কিন্তু সে ডিভোর্স ফাইল করতে পারে। যদি সে সাধু বা সন্ন্যাসিনী হয়ে যায়, সেই ক্ষেত্রেও কিন্তু অপর পক্ষ ডিভোর্স ফাইল করতে পারে। যদি কেউ 7 বছর বা তার বেশি সময়ের জন্য নিখোঁজ থাকে, সেই ক্ষেত্রেও সে ডিভোর্স ফাইল করতে পারে। আবার যদি কেউ মেন্টাল ইনস্টেবিলিটির মধ্যে থাকে, যে একটা সে শারীরিক সম্পর্ক বা একটা ম্যারিটাল রিলেশনশিপ রাখার যোগ্যতা নেই তার, সেই ক্ষেত্রেও কিন্তু অপরপক্ষ ডিভোর্স অবশ্যই ফাইল করতে পারে। তো এই ডিভোর্স পিটিশন আপনি কোথায় ফাইল করবেন, এর জন্য কি কি ডকুমেন্টস লাগবে, কত টাকা ফিজ লাগতে পারে, কত টাকা আপনার টোটাল কস্ট পড়তে পারে এবং কত সময় লাগতে পারে, আরো যে তথ্যগুলো একটা সাধারণ মানুষের জানা অবশ্যই দরকার, সেইগুলো কিন্তু আমি পরের ভিডিওতে আলোচনা করব। তো আপনাদেরকে বলে রাখি, যদি আপনারা এই ডিভোর্সের পাশাপাশি কিছু মেনটেনেন্স পেতে চান বা কিছু অ্যালিমনি পেতে চান, সেটা কিন্তু এই ম্যাট স্যুটে, আপনি যে ম্যাট্রিমোনিয়াল স্যুটটা ফাইল করবেন তার সাথেই একটা মিস কেস আপনি ফাইল করে সেখানে কিন্তু ক্লেম করতে পারেন। সেপারেট মেনটেনেন্স কেস আপনার ফাইল করার কোনো দরকার নেই। তো সেই প্রসেসগুলো আমি পরের ভিডিওগুলোর মাধ্যমে তুলে ধরবো। তো এই ভিডিওটা খুব লম্বা হয়ে যাবে যদি সেই পয়েন্টগুলো আজ আমি বলতে চাই। তো সেই ভিডিওগুলো যাতে না মিস হয়ে যায়, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিচে দেওয়া বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এবং যদি এই যে আমি টপিকগুলো আলোচনা করলাম, এই গ্রাউন্ডসগুলো আলোচনা করলাম, এই রিলেটেড যদি কোনো কোয়ারিজ থাকে, যদি কোনো ডাউটস থাকে, কোনো কোশ্চেন থাকে, ডেফিনেটলি আপনারা কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারেন। আমি যতটা সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং কন্টেস্টেড ডিভোর্স নিয়ে যে পার্টটা রয়ে যাচ্ছে, সেগুলো আমি পরের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো, যে কিভাবে ফাইল করবেন। যদি কারো অ্যালিমনি ক্লেম করার থাকে, এই ম্যাট স্যুটেই কিভাবে সেটা আপনি ক্লেম করতে পারেন, সেগুলো আমি সমস্ত কিছু তথ্য তুলে ধরবো। যদি আরো কিছু আপনাদের ডাউটস থাকে, সেগুলো আমাকে জানাবেন, আমি ডেফিনেটলি হেল্প করার চেষ্টা করব। ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সত্যমেব জয়তে।